আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে শিরোনাম করেছি যে ১ ডজন অশনি সংকেত ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এখন এটাকে আপনি আসলে ধেয়ে আসা বলতে না বলে আপনি কথা বলতে পারেন যে অশনি সংকেতগুলো আসলে ধেয়ে আসছে না, ঢুকে গেছে এবং চারিদিক থেকে এটি অনেক কিছুকে গ্রাস করে ফেলেছে। কিছু অশনি সংকেত প্রাকৃতিক, কিছু অশনি সংকেত বৈশ্বিক, কিছু অশনি সংকেত মানবসৃষ্ট। কিন্তু ঘটনা যাই হোক না কেন, আমরা এর একটা রাধাচক্রের মধ্যে পড়ে গিয়েছি। আমি একটা করে বলব, কিন্তু তার আগে একটা জিনিস বলে নেই যে বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ কর্নেল ওলিয়াই এখন জামাতের সাথে তার খুব ভালো সম্পর্ক। আর আপনারা জানেন যে জামাতের সাথে বিএনপির চমৎকার একটি সম্পর্ক। ২০০১ সনে জামাত এবং বিএনপির যে সরকার ছিল, সেই সরকারে জামাত এবং বিএনপির মধ্যে যে রসায়ন ছিল, সম্পর্ক ছিল, সেটি ছিল একটা অ্যাঙ্গেলের। আর এই মুহূর্তে জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, এটি অনেকটা মারেফতি কায়দার। উপরে একরকম, ভিতরে একরকম, সামনে একরকম, পেছনে একরকম, ডানে একরকম, বামে আরেক রকম। কিন্তু ঘটনা যাই হোক, তাদের মধ্যে কোনো অবস্থাতেই সম্পর্ক খারাপ নেই। সেই জামাতের সমাবেশে দাঁড়িয়ে যখন কর্নেল ওলি বলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আপনি ঢাকার বাইরে রাত কাটাবেন না, আপনার বাবাকে আমি নিষেধ করেছিলাম, তিনি শুনেননি। আপনার বাবাকে হত্যা করার জন্য আততায়ীরা যেভাবে ফাঁদ পেতে রেখেছিল, আপনার জন্য আলটিমেটলি সেই ফাঁদগুলো পাতা হয়ে গেছে, ফলে ডোন্ট মুভ। প্রথমত আপনি যদি এই কথাগুলো বিশ্বাস করেন, তাতেও আপনার সর্বনাশ। আর যদি অবিশ্বাস করেন, তাতেও সর্বনাশ। এই কথা শুনলেও আপনার ভয় লাগবে, না শুনলেও আপনার মন খারাপ হবে। এবং তার কিছু উদাহরণ আপনি দেখতে পাবেন যে যখন কেউ ক্ষমতায় আসে, এনিবডি, বিশেষ করে প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, সকলের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত সৌন্দর্য ফুটে ওঠে। আপনি যদি ১৯৮৯ সনে বেগম জিয়ার চেহারা দেখেন আর ৯১ সালের প্রধানমন্ত্রী হওয়ার পরে তার ছবিগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে ওখানে স্বতঃস্ফূর্ত কতগুলো জৌলুস তার মধ্যে ছিল। আবার ক্ষমতা আরোহণ করার আগে শেখ হাসিনার যে চেহারা ছিল, ৯৬ সনে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, আবার ২০০৯ সনে তিনি যখন হলেন, আপনি ছবিগুলো দেখেন, সেখানে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। মানে ক্ষমতারা তার হাতে, তার নিয়ন্ত্রণে সব কিছু চলছে, তিনি দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন। এই জিনিসগুলো যিনি সরকার প্রধান হবেন তার ব্যক্তিত্বে, আচার আচরণে ফুটে ওঠে। এখন আপনি দেখুন তো তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে, যে তাকে দেখে তার হাসি, তার কথা, সব কিছুর মধ্যে একটা সুদূর প্রসারী রাষ্ট্রনায়ক, সরকার প্রধানের যে সচরাচর যা হয়, তার মার যেটা হয়েছে, তার বাবার যেটা হয়েছে, অন্যান্য যারা হয়েছে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা প্রাকৃতিক যে বৈশিষ্ট্য ফুটে উঠেছিল, সেই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কিনা আমি অন্তত দেখিনি। তিনি যখন হাসেন, আমার কাছে মনে হয় তার হাসির পেছনে একটা চিন্তা থাকে, একটা ক্লান্তি থাকে, একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে, দ্বিধা আছে, সংকোচ আছে। তিনি যখন কোনো কথা শুনেন, কারোর সাথে কথা বলেন, সেই কথাবার্তাগুলোর মধ্যে ঠিক যে ধরনের একটা কনফিডেন্স লেভেল আছে, সেটি আমার দৃষ্টিতে পড়েনি। অন্যদিকে তার যারা প্রতিপক্ষ কিংবা তার যারা কাছাকাছি যাচ্ছেন, তারা তার সম্পর্কে কী চিন্তা করছেন, কী ভাবনা করছেন, সেটা কেউ না বললেও সবার আগে প্রধানমন্ত্রী কিন্তু সেটি বুঝতে পারেন। তো এই হলো প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, এটার দ্বিতীয় ধাপে আসেন মন্ত্রিপরিষদ। আপনি দেখুন তো, একজন মন্ত্রী, মানে হয়তো ২-৩ জন মন্ত্রী খুব দৌড়াদৌড়ি করছেন, সালাম সাহেব দৌড়াদৌড়ি করছেন, স্বাস্থ্যমন্ত্রী দৌড়াদৌড়ি করছেন,
তারপর শিক্ষামন্ত্রী দৌড়াদৌড়ি করছেন, এই তো। এই ৩ জন মন্ত্রী ব্যতিরেকে বাকি যারা মন্ত্রী আছেন সবার মুখে হাসি নেই, এবং এই ৩ জনের মুখেও কিন্তু কোনো হাসি নেই, এবং ৩ জনই নানা কারণে দৌড়াদৌড়ি করার কারণে বিতর্কিত, সমালোচিত এবং নিন্দিত একই কারণে, এবং বহু মানুষের যাকে বলা হয় ঈর্ষার তারা শিকার হয়ে পড়েছেন। আর অন্যান্য যারা এমনি এমনি মন্ত্রী হয়েছেন, তো এর মধ্যে ধরেন বিএনপির মধ্যে যারা হয়েছেন, কারোর মধ্যেই একটা সুদূর প্রসারী যে প্ল্যান, পরিকল্পনা, ওটা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে জাস্ট অল্প একটা সময়ের জন্য, বা কীভাবে যেন এলাম, কি হবে, ইত্যাদি বিষয়গুলো তাদেরকে প্রতিটা মুহূর্তে তাড়িত করে। এর বাইরে ধরুন আওয়ামী লীগ জমানাতে জি.এম. কাদের মন্ত্রী হয়েছিলেন জাতীয় পার্টি থেকে, আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন, মুজিবুল হক চুন্নু সাহেব ছিলেন, জাতীয় পার্টি যারা মন্ত্রী হয়েছিলেন, মশিউর রহমান রাঙা ছিলেন। আপনি দেখুন তাদের সবাইকে কিন্তু মন্ত্রীর মতো মনে হতো, জাস্ট লাইক মিনিস্টার। তাদের এত ক্ষমতা ছিল যে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, তারপরে বড় বড় এমপি, তারাও কিন্তু এই সকল মন্ত্রীদের কাছে যেতেন, কাজের জন্য যেতেন এবং তাদেরকে তোষণ করতেন। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। ইভেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব যখন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীর মতোই তিনি কিন্তু ক্ষমতা পালন করেছেন, ক্ষমতা দেখিয়েছেন। কিন্তু আপনি এখন যদি দেখেন জুনায়েদ সাকির দিকে তাকান, তারপর নুরুল হক নুরুর দিকে তাকান, ববি হাজ্জাজের দিকে তাকান, এরপর বাইরে থেকে যে তথ্য উপদেষ্টা নেওয়া হয়েছে ডক্টর জাহেদ, এদের দিকে তাকান, আর এদের বুকের উপর যদি একটা স্টেথোস্কোপ, মানে ডাক্তারি যে স্টেথোস্কোপ বা যে কোনো একটা মাইক যদি বুকের কাছে ধরেন এবং তাদের বুকের যে ধুক ধুক শব্দ, এটাকে যদি শব্দে রূপান্তরিত করা হয় এবং আপনাদেরকে শোনানো হয়, সারা বাংলাদেশে হাসির রোল পড়ে যাবে। এর চেয়ে বড় মানে আর কমিক আর কমেডি হবে না একদিকে। অন্যদিকে আবার তাদের কথাবার্তা শুনলে আপনারা না কেঁদে পারবেন না। তাহলে বোঝার চেষ্টা কী অবস্থা আছে। একইভাবে অন্য যারা মন্ত্রী আছেন দলের মধ্যে, তাদের অবস্থা যে ভালো আপনি বলতে পারবেন না, কোনো অবস্থাতে বলতে পারবেন না। তো এই যে ঘটনাগুলো ঘটে, এগুলো মানব সৃষ্ট পরিবেশ পরিস্থিতি, তার সঙ্গে সঙ্গে এখানে একটা প্রাকৃতিক। যখন প্রকৃতি আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তখন এভাবে অনেক সমস্যা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আচ্ছা গেল। এখন মন্ত্রী, মিনিস্টার, কর্নেল এদেরকে বাদ দিয়ে আপনি অর্থনীতির ক্ষেত্রে যান, যেটি এই সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা। টাকা ছাড়া রাষ্ট্র চলে না। টাকার সমস্যাটা 1 মাস, 2 মাস, 3 মাসের বেশি আসলে ঢেকে রাখা যায় না। আর আমাদের এই সমাজে এখন এই মুহূর্তে টাকা, সরকারের যে টাকা, এটা আরোহণ করার 99.99% উৎস হলো লোকাল। মানে আমরা ট্যাক্স দেব, আমরা আয় করব, সরকারকে দেব, সরকার সেটা দিয়ে চলবে। সরকারের কোনো আলাদা, মানে আমেরিকার মতো আলাদা কোনো উৎস নেই, তার ট্রেড অ্যান্ড কমার্স নেই, তার এমন কোনো প্রোডাক্ট নেই যেটা দেশের বাইরে সে সেল করে নিতে পারে, তার এরকম কোনো সফট পাওয়ার নাই, প্রযুক্তি নাই, তার এমন কোনো মেশিনারিজ নেই ইউরোপ আমেরিকার মতো যে মেশিনারিজের কারণে হু 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 করে বাংলাদেশে টাকা আসবে। শুধুমাত্র আমেরিকা কিংবা সুইজারল্যান্ড, মোনাকো, সাইপ্রাস, সিঙ্গাপুর, এই সকল দেশ পর্যটন নয়, মানে তাদের ইকোনমিক সিস্টেমটাকে এমনভাবে করে রেখেছে যে সারা পৃথিবীতে যে সকল দেশে ধনীরা জন্ম নেয়, তারা সবার আগে সকল দেশে বিনিয়োগ করে, এটা বাড়ি করে, এটা গাড়ি করে এবং এই সকল দেশে বেড়াতে যায়। আপনি শ্রীলঙ্কার মতো একটা দেশ শুধুমাত্র টিকে আছে এবং এই যে রিভাইভ করলো একটা মাত্র সেক্টর দিয়ে, সেটা হলো পর্যটন সেক্টর। যে রাষ্ট্রটি পরিপূর্ণভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল, সেই রাষ্ট্রটি এখন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেল। অ্যাভারেজে তাদের এখন $৬,০০০ পার ক্যাপিটা ইনকাম, এবং গত 2 বছরের মধ্যে তারা একেবারে পুরো ইউটার্ন নিয়েছে। শুধুমাত্র তাদের একটা খাত আছে, পর্যটন খাত। তাদের দ্বিতীয় খাত রেমিটেন্স, কিন্তু সেটা বাংলাদেশের মতো পর্যায়ে না। এই পর্যটন খাতে তারা উঠে গেল। এখন আমরা উঠবো কী দিয়ে বলেন? আমাদের